নমস্কার। লকডাউন আবার বেড়ে এবার ৩রা মে পর্যন্ত। উপায় নেই, করোনা ভাইরাসের ব্যাপক হারে ছড়িয়ে পড়া আটকাতে বাড়িতে থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই বিভিন্ন গণমাধ্যমের পর্দায় চোখ রেখেছি বিভিন্ন তথ্যের জন্য। করোনা সংক্রমণ সম্পর্কে সাম্প্রতিকতম তথ্য জানতে আমাদের আগ্রহ, এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকেই আতঙ্কিত। আমরা প্রত্যেকেই ভাবছি যে কোথাও যদি একটু আশার আলো দেখা যায়। আবার এই সংক্রমণের জেরে বিপরীত প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। অনেকে টিভির পর্দায় চোখ রাখতে বা খবরের কাগজের পাতায় চোখ রাখতে ভয় পাচ্ছেন, এবং চিকিৎসকরা বলছেন যে লড়াইয়ের অর্ধেকটা যদি হয় রোগের বিরুদ্ধে, তাহলে বাকি অর্ধেকটা লড়তে হচ্ছে এই রোগ সম্পর্কে আতঙ্কের বিরুদ্ধে। কিন্তু করোনা সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য জেনে নিজে সচেতন থেকে তবেই কিন্তু এই সংক্রমণ প্রতিহত করা সম্ভব। তাই করোনার আবহে ভালো থাকার বার্তা নিয়ে আরও একবার আজ এই ভাইরাস নিয়ে আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর কৌশিক লাহিড়ী, চর্মরোগ বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ। করোনা নিয়ে যদি আবার আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে নিয়ে তারপরে আমাদের পক্ষে শুনতে সুবিধা হবে। প্রত্যেক সপ্তাহে বলি, আবার মনে করিয়ে দিলাম। আলোচনায় আসি। ডক্টর লাহিড়ী, প্রথমে আপনার কাছে আসি। এই যে প্যান্ডেমিক বা অতিমারি যেটা আমরা দেখছি, এটা তো আমাদের ইতিহাসে প্রথম যে অতিমারি তা তো নয়। তাহলে এটা নিয়ে এত সমস্যা বা এত আতঙ্ক, এর কারণ কি? পার্থক্যটা কোথায়? এক কথায় যদি বলতে হয়, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যুগের প্রথম প্যান্ডেমিক। আচ্ছা, আমরা ইন্টারনেটে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো যে একদম প্রাচীনকালে যেতে হবে না, প্যালিওলিথিক যুগে যেতে হবে না, আমরা যদি গত সহস্রাব্দের কথা বলি তাহলে কতগুলো মারাত্মক অতিমারি, এখন যে কথাটা এসে গেছে প্যান্ডেমিক, সেগুলোর সামনাসামনি আমরা হয়েছি। যেমন বিউবনিক প্লেগ, সেটা 15th সেঞ্চুরিতে এসে ইউরোপে বলা হয় 75 থেকে 200 মিলিয়ন মানুষকে মেরে ফেলেছিল। সেটা 75 না 80 না 100 আজকে আর জানার উপায় নেই, কিন্তু এটা জানা গেছে ইউরোপের প্রায় অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে গেছিল। সেটা মোটামুটি 1347 থেকে 1353 মধ্যে। তারপরেও অনেকগুলো এসছে। কলেরা এপিডেমিক, 5th কলেরা, 6th কলেরা এপিডেমিক হয়েছে লন্ডন এবং তার আশেপাশে সমস্ত জায়গায়। এছাড়া যখন আমাদের দেশে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, তখনও অতিমারির সংক্রমণে এখানে এসেছিল, তাতেও বহু মিলিয়ন মানুষ মারা যান। এবং যেটার কথা আমরা এখন জানতে পারছি, ঠিক 100 বছর আগে, 102 বছর আগে যে স্প্যানিশ ফ্লুর কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু একটা ফ্লু, এই ইনফ্লুয়েঞ্জা। সেটা স্প্যানিশ বলা হতো তার কারণ তখন ঠিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওইটা নিয়ে আতঙ্ক যেন না ছড়ায়, সেই জন্য কোনো জায়গায় কোনো সংবাদপত্রটার খবর বেরোতো না। কিন্তু এখন জানা যাচ্ছে সেই স্প্যানিশ ফ্লু কম করে 50 মিলিয়ন মানুষকে মেরে ফেলেছিল, এবং সেটার প্রথম তার আর্ধেকই প্রথম 25 সপ্তাহের মধ্যে। তা কিন্তু তখন ফেসবুক ছিল না, তখন হোয়াটসঅ্যাপ ছিল না। আজকে দাঁড়িয়ে, আজকে যখন আমরা অনুষ্ঠানটা করছি, আমাদের সারা পৃথিবীতে কত মানুষ এতে সংক্রামিত হয়েছেন ছোট করার কিছু নেই। 2 মিলিয়ন মতো, 20 লক্ষ মানুষ মতো। সব মিলিয়ে মারা গেছেন এ পর্যন্ত বোধহয় 13 লক্ষ 4,000 কিছু। তার মানে যেগুলো আমরা পেরিয়ে এসেছি, অনেকে এটাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে তুলনা করছেন, প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন। আমার মনে হয় এখনই সেটা নিয়ে চিন্তা করাটা একটু বাড়াবাড়ি। আতঙ্কটাই এখানে বেশি, এবং এই সোশ্যাল মিডিয়ার আতঙ্ক ছড়ানোর যে প্রবণতা, সেটাই এতে বেশি কাজ করছে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসি। এই যে আমরা আজকে করোনা নিয়ে কথা বলছি এবং লকডাউন নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত। এই যে একটা কথা বলা হচ্ছে যে লকডাউনের প্রথম সপ্তাহটা, অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। তারপরে হয়তো অবস্থাটার পরিবর্তন পজিটিভ দিকে হলেও হতে পারে। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গাটা কেন বলা হচ্ছে 20 তারিখ পর্যন্ত? আমি শুধু একটু ডক্টর লাহিড়ী, আপনাকে বোধহয় একটু আমি সচেতন করার চেষ্টা করি যে মৃত্যুর হারটা বোধহয় 13 লক্ষ নয়, বোধহয় ওটা আরেকটু কম।
1,34,000, আমি ওটা ভুল বলেছি, 1,34,000 মানুষ মারা গেছে। হ্যাঁ নিশ্চয়ই। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আবার আসি এই প্রশ্নটি নিয়ে যে 20 এপ্রিল পর্যন্ত কেন বলা হচ্ছে যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাবধানে থাকাটা? দেখুন, একটা তারিখ নির্দিষ্ট করে বলতে হবে, কারণ এই জীবাণু সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি এর উন্মেষ পর্বটা হচ্ছে সর্বাধিক হচ্ছে 14 দিন, সর্বনিম্ন হচ্ছে 5 দিন। তো এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করে একটা তারিখ নির্দিষ্ট করা হয়েছে, কারণ এর ফলাফলটা আমাদের কিন্তু বুঝতে হবে। এই মুহূর্তে আমরা তো বুঝতে পারছি না, এখন যা লেখচিত্র সেই লেখচিত্রটা কিন্তু ঊর্ধ্বগামী, মানে সংখ্যাটা বাড়ছে। তো এখন এই যে সংখ্যাটা বাড়ছে, মানুষ আতঙ্কিত, কিন্তু আবার আমরা বলছি যে আতঙ্কর কিছু না, চিন্তার, এটা হয়তো এপ্রিল মাস অবধি বাড়বে। তারপরে সাধারণত এই জীবাণুগুলোর একটা চরিত্র থাকে, প্রথমে এরা যে ধারটা থাকে, যত দিন যায় এই ধার কিন্তু কমতে থাকে। যদিও এই মুহূর্তে কিন্তু কোনো প্রমাণ নেই যে এই জীবাণুর ধারটা কমেছে, কিন্তু সময় যত যাবে ক্রমান্বয়ে আমাদের যা অভিজ্ঞতা বা মেডিকেল বিজ্ঞানীদের যা কথা, তাতে কিন্তু এই ধার কমতে থাকে। তখন আজকে আপনি কৌশিকদা যেরকম বললেন যে প্রথম বিশ্ব মহাযুদ্ধের পর যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এবার এই 5 কোটি মানুষের যে মৃত্যু, তখন কিন্তু এত উন্নতি কিন্তু চিকিৎসার হয়নি, এত অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কথায় কথায় এত পরীক্ষা নিরীক্ষার মাধ্যম ছিল না। এখন আমাদের হাতে এসছে, আমাদের হাতে যত দিন যাচ্ছি আমাদের উন্নতি হয়েছে। কিন্তু এই ভাইরাস একটা নতুন ধরনের ভাইরাস, যার প্রবর্তন 4 মাস আগে। এই মুহূর্তে হয়তো সব জিনিসটা আমরা জানতে পারছি না, কিছুটা পরীক্ষামূলক, কিছুটা গবেষণামূলক, কিন্তু এই গবেষণা তো ধারাবাহিকতা চলছে। আর এই ধারাবাহিকভাবে যে গবেষণার প্রক্রিয়াটা চলছে, আশা করছি আমরা একটা ভালো ফল পাবো, তবে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। বেশ, ডক্টর লাহিড়ী, আমরা একটা জিনিস জানি যে যে কোনো ভাইরাস তো আজীবন বেঁচে থাকতে পারে না, তার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা কি সেরকম কিছু বলতে পারি, মানে অদূর ভবিষ্যতে কি সেটার নিশ্চিহ্ন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ভাইরাসটা সম্বন্ধে যেটা অরিন্দম খুব সুন্দর বললো, যে আমরা তো 4 মাস বয়স ভাইরাসটার, এছাড়া কতগুলো ভয়ঙ্কর অতিমারির সামনাসামনি আগে আমরা হয়েছি, যেমন স্মল পক্স 12,000 বছর ধরে পৃথিবীতে ছিল, কত কোটি মানুষকে মেরেছে, সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ভাইরাসটা গত 4 মাসের মধ্যে অলরেডি কিন্তু তার মিউটেশন, আমি যদি খুব ভুল না করি, এসে গেছে, এবং সেটা চিকিৎসা বিজ্ঞানীদের কাছে চিন্তার, যে গত 4 মাসের মধ্যে যদি একটি ভাইরাস তার গঠনগত রূপ বদলে ফেলে, তাহলে যেটার ভিত্তিতে ভ্যাকসিনের গবেষণা চলছে, নতুন স্ট্রেনের ওপর সেটা কাজ করবে কিনা, বা প্রথম যে স্ট্রেন দিয়ে মানুষ ইনফেক্টেড হচ্ছিল তাদের যে ধরনের ক্লিনিক্যাল সিমটম আমরা দেখতে পাচ্ছিলাম, নতুনটাতে হুবহু সেগুলো থাকবে কিনা। আর আরেকটা এখন সমস্যা হচ্ছে কি, এই ভাইরাস, এই করোনার এর মধ্যে সারা পৃথিবীর মানুষ মোটামুটি দুভাগে ভাগ হয়ে গেছেন। একটা দল যারা আতঙ্কে ভুগছেন, অকারণ আতঙ্কে ভুগছেন, কারণ সহ আতঙ্কে ভুগছেন, দুটোই আছে। আরেক দল লোক আছেন যারা পুরো জিনিসটাকেই ধূলিসাৎ করে দিচ্ছেন যে এটা কিছুই হবে না। আমি যে এতগুলো প্যান্ডেমিকের কথা বললাম, কোনোটা কিন্তু করোনাকে ছোট করার জন্য নয়। আমরা জানি না 100 বছর পরে এই করোনা নিয়ে কি আলোচনা হবে, যে স্প্যানিশ ফ্লুতে 20 কোটি থেকে 5 কোটি লোক মারা গেছিল, করোনাতে কত লোক মারা যাবে। এটা একটা ইভলভিং প্রসেস। আমরা সত্যি যতখানি জানি তার থেকে জানি না এর পর্যায়টা বেশি, এবং সেটা একজন চিকিৎসক হিসেবে বলতে আমার একটুও লজ্জা নেই। ফোনে একজন অপেক্ষা করছেন, একটু শুনে নেব। হ্যালো হ্যালো, ভলিউমটা কমো। বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলছি, আমি হুগলি ডিস্ট্রিক্টের বৈশি থেকে বলছি। নমস্কার। নমস্কার স্যার, তা আমি একটা কথা জানতে চাইছি যে এই করোনা ভাইরাস যেটা চলছে, এই করোনা ভাইরাসের ব্যাপারটা, যে কিটটা, সেই কিটটা আসল মানুষের মেডিসিন যেটা, সেটা কি এখনো তৈরি হয়েছে? বেশ, ডক্টর বিশ্বাস। সত্যি কথা বলতে একজন চিকিৎসক হিসেবে বলবো,
আমরা প্রাথমিক স্তরেই আছি, মধ্য গগনেও নেই। আমরা চেষ্টা চালাচ্ছি, নিরলস প্রচেষ্টা চলছে, রাত দিন মানুষ কাজ করে যাচ্ছে, বৈজ্ঞানিকরা। এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ হয়নি, কোনো প্রতিষেধকও তৈরি হয়নি। চেষ্টা কিন্তু চলছে, চেষ্টা ত্রুটি নেই, অপেক্ষা আমাদের একটু করতে হবে। ডক্টর বিশ্বাস, একটা আমরা এতদিন শুনছিলাম যে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় সেটা নিয়ে, যেটা একটা ড্রপলেট ইনফেকশন, ড্রপলেটের মাধ্যমে এটা ছড়ায়। এখন কিন্তু আবার কেউ কেউ বলছেন যে না, এটা বায়ুবাহিত হলেও হতে পারে। আপনার কি মত যদি একটু বলেন? যখনই না আমরা কোনো সদুত্তর পাই না, সেটা বৈজ্ঞানিকভাবে, আর আমরা যদি একটা সুড়ঙ্গের মধ্যে যাই না, আমরা অন্ধকারে ঢিল ছুটতে থাকি, কারণ আলোকে আমরা চাই। সেই ঠিক আমাদের অবস্থাটা এখন এরম হয়েছে। পৃথিবীর নানান কোণার থেকে কিছু গবেষণা বেরোচ্ছে, সেইটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার শিলমোহর নেই, এইটা কিন্তু স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে। সব ওষুধটাই কার্যকরী হবে বা তার কার্যকরিতার প্রমাণ কিন্তু সেইভাবে আমরা পাইনি, কারণ যথেষ্ট সংখ্যার মানুষের ওপর কিন্তু গবেষণা হয়নি, এটাই কিন্তু স্পষ্ট, করা যায়নি। সেই জন্যই সাধারণত একটা প্রতিষেধক বের করতে প্রায় 15 মাস সময় লাগে। আচ্ছা, সেইখানে আমরা এই সময়টা হচ্ছে 4 মাস, আরও আমাদের অনেকটা সময়, যদিও অনেকভাবে নানানভাবে কাজ চলছে, যদি তাড়াতাড়ি একটা প্রতিষেধক বের করা যায়, কিন্তু ওষুধের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আমরা খুব একটা কাছে যেতে পারিনি। আর এটাও সত্যি কথা, আমরা যা কেস পাচ্ছি হয়তো ভীষণভাবে হচ্ছে, কিন্তু হিমবাহের একটা অগ্রভাগ আমরা দেখতে পাচ্ছি, আরও কিন্তু হয়তো সমুদ্রের তলায় অনেক রয়েছে। সেই জন্য এই মুহূর্তে আমরা সত্যি কথা, আমরা আশাবাদী, আমরা আশানুরূপ ফল পাবো, সব চেষ্টারই তো একটা ফল থাকে, তো কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তরটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। ফোনে কে অপেক্ষা করছেন শুনে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। সুনীল মতন বেলঘরিয়া থেকে বলছি। বলুন। সংবাদ মাধ্যমে একটা আমরা খবর দেখছিলাম, সেখানে চীন দেশ থেকে আমাদের এখানে মেডিকেল কিট পাঠানো হচ্ছে। তো আমার প্রশ্ন যেটা আমরা শুনছিলাম যে আমাদের ওই মেডিকেল কিটটা অল্প পরিমাণ থাকায় আমরা সেইভাবে পরীক্ষা করতে পারছিলাম না। তো সেক্ষেত্রে যদি ওই চীন দেশ থেকে যদি মেডিকেল কিট পাওয়া যায়, তাহলে আমাদের আমরা যে চিকিৎসাটা করছি, সেই চিকিৎসাটা কি আরো একটু দ্রুততর ভাবে করা সম্ভব হবে? এইটুকুই প্রশ্ন রাখছি ডাক্তারবাবুদের কাছে। বেশ, ডক্টর লাহিড়ী। দেখুন, এখন শুধু চীন, জাপান, কোরিয়া ভেবে লাভ নেই। এখন সারা পৃথিবীটাকে আমরা একটা গ্রহ হিসেবে দেখছি। সারা পৃথিবী একটা অদৃশ্য শত্রুর সামনে লড়ছে। সেখানে আমাদের প্রত্যেক দিন সারা পৃথিবীর বহু গবেষণাগার থেকে কিছু না কিছু সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছেন বৈজ্ঞানিকরা, সেই দেশের সরকাররা। তাই জন্যে চীন থেকে আসুক, জাপান থেকে আসুক, ইতালি থেকে আসুক, বা আমাদের দেশ থেকে যদি অন্য কোথাও কোনো কিছু প্রতিষেধক যায় অথবা কিছু ওষুধ যায়, সেটাই কাম্য। এবং সারা পৃথিবী এখন একটা ছোট্ট দ্বীপের মধ্যে এসে পড়েছে, যেখানে বাইরে ভয়ঙ্কর শত্রু, আমাদের একসাথে লড়েই সেটা করতে হবে। যে কোনো জায়গায় মানুষ যখন একটা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাই জন্য আসুক, চীন থেকেই আসুক, আমেরিকা থেকেই আসুক, আর ইরান থেকেই আসুক। যদি সেটা কার্যকারী হয়, যদি সেটা মানুষের উপকারে লাগে, অবশ্যই সেটা নেওয়া উচিত। তবে সেটা যে আন্তর্জাতিক গাইডলাইন মিলে, প্রোটোকল মেনে যদি সেটা আসে, তবেই সেটা নিশ্চয়ই আমাদের দেশের আইসিএমআর এবং আমাদের দেশের সরকার সেটা প্রয়োগ করবেন আমাদের দেশের মানুষের উপরে। অবশ্যই দুটো সংস্থা ভারতবর্ষের করছে, আর যেটা বাকি কিট শুধু চীন নয়, ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়া, একদমই তাই, এরা দুজন পাঠাচ্ছে। আর ভারতবর্ষের যারা সংস্থা তারা বলেছে 25শে এপ্রিলের মধ্যে কিট তৈরি করে ফেলবে। একদমই। আচ্ছা, ডক্টর বিশ্বাস, একটা জিনিস একটু জানতে চাইবো, যে এই যে একটু আগেই আমরা আলোচনা করছিলাম না, যে এটার পাল্টে ফেলতে পারে নিজেকে মিউটেশন করে, সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে সামনের বছরও যেমন ডেঙ্গি ম্যালেরিয়া প্রত্যেক বছর হয়, সেরকম কি এটাও তাহলে এবার থেকে প্রত্যেক বছর হবে? এবং ডেঙ্গির ক্ষেত্রে আমরা জানি যে আগের বছর যে ওষুধে কাজ হয়েছে এবছর হচ্ছে না, কারণ চেহারাটা খানিকটা পাল্টে ফেলেছে। করোনার ক্ষেত্রেও কি তাই হবে? অর্থাৎ একবার ওষুধ আবিষ্কার হওয়ার পর সেটা দিয়ে কি কতখানি আমরা ফলপ্রসূ হতে পারবো, মানে ভবিষ্যতের কথা বলছি। দেখুন,
একটা ভাইরাসের যদি আপনি জীবনকাল দেখেন 2 কোটির ওপর মানুষেরও আগে ভাইরাস কিন্তু এসেছিল। ভাইরাস কিন্তু একটা পরিষ্কার কথা, একটা পদার্থ, না তার প্রাণ আছে না তার জ্বর আছে। ভাইরাস যখন কোষের মধ্যে ঢুকে সে জীবন্ত হয়ে যায়, জমালয়ে জীবন্ত মানুষ যেরকম হয়েছিল সেরকম। তো সেই রকম ভাইরাস একটা জিনিস, কখনো কখনো তারা একটা আক্রমণাত্মক রূপ নেয়, মানুষের শরীরে প্রবেশ করে। হয়তো সেটা কোনো জীব বা কোনো প্রাণীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেই পরিকাঠামোটা বদল করে ফেলেছিল, কারণ এখানে ডারউইনের থিওরি তারা মেনেছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটা বাঁচতে গেলে আমাকে পরিবর্তন করতে হবে পরিকাঠামো আমার। ভাইরাস সেই পরিকাঠামোটা, কিন্তু এই পরিকাঠামোটা এমন শরীরের কাছে এটা শরীর ঠিক মতো মোকাবিলা করতে পারছে না, তখনই নানান অঙ্গ গিয়ে আক্রমণ করছে, অঙ্গগুলো শেষ হচ্ছে, মৃত্যু হয়েছে। সবার নয়, বেশিরভাগ মানুষ কিন্তু সেরে উঠেছে। এই জায়গায় ভাইরাসের একটা আবার হতে পারে, এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করাটা অসুবিধা, কিন্তু সাধারণভাবে ইতিহাস যদি আমরা একটু স্মৃতি রোমন্থন করি, প্রত্যেক বছর কিন্তু এই ভাইরাস, এই জীবাণু কিন্তু মানুষকে আক্রমণ করেনি এইভাবে। ছোটখাটো জায়গায়, একটা জায়গায় ছিল, সীমিত ছিল, কিন্তু এই যে পরিসরটা যে এত বেড়ে গেল, এইটা কিন্তু কোনোদিন আসেনি, একদম নতুন ধরনের এটা। বেশ, ফোন শুনে নেব একটু। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যাঁ নমস্কার, আমি বৈকুণ্ঠপুর থেকে প্রদীপ দাস কথা বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো ডাক্তারবাবুদের কাছে, যে ধরুন কারো শরীরে কোভিড-19 ভাইরাসটি প্রবেশ করেছে, সেক্ষেত্রে কোনো উপসর্গ হলো না বা কোনো সমস্যার সৃষ্টি হলো না, এমন কি কোনো ঘটনা ঘটতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, শিশুদের ক্ষেত্রে মূলত যাদের বয়স 0 থেকে 14 মাস বা 15 মাস, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? বেশ, সমস্যাটা হচ্ছে, এটা সমস্যাও বটে, স্বস্তির কথাও বটে। 100 জনের মধ্যে আমরা যতটুকু জানি, আবার বলছি, আমাদের অজ্ঞানতাটা বিশেষ করে এটার ক্ষেত্রে অপরিসীম এবং জ্ঞান অত্যন্ত কম। বিশেষ করে করোনা, কোভিড-19 ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটা 100 জন যদি সংক্রামিত হন, তার মধ্যে অধিকাংশ, প্রায় 90% মানুষের কিছুই নাও হতে পারে, এবং যে 10 জন অসুস্থ হয়ে পড়বেন তার মধ্যে 1/3কে হয়তো ভেন্টিলেটর দিতে হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে 90 জন যারা আছেন তারা স্বস্তির কথা হচ্ছেন, তারা সুস্থ থাকছেন, কিন্তু অস্বস্তির কথা হচ্ছে তারা কিন্তু সেই জীবাণুটিতে সংক্রমিত হয়েছেন এবং তিনি না জেনে আরও 5টা মানুষকে সেই জীবাণুটি উপহার দিচ্ছেন। তাই জন্য তিনি অসুস্থ না হলেও, ধরুন কথার কথা বলছি, তিনি একজন ইয়াং একজন মানুষ, তাকে বাইরে যেতে হচ্ছে, তিনি সংক্রমিত হচ্ছেন, তার শরীরের প্রতিরোধ ক্ষমতার জন্য, তার শারীরিক সক্ষমতার জন্য তিনি অসুস্থ হচ্ছেন না, তার বাড়িতে বৃদ্ধ বাবা আছেন, তার ডায়ালিসিস চলছে, অথবা মা আছেন যার ব্লাড সুগার আছে, তার সংস্পর্শে এসে সেই মানুষটির ক্ষতি হয়ে গেল। করোনার ক্ষেত্রে আমরা এই মারাত্মক জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আর 2 হচ্ছে, অত্যন্ত শিশুদের ক্ষেত্রে মেডিসিনে কখনো 2+2 4 হয় না, তাও বলছি এ পর্যন্ত যা জানা যাচ্ছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা যতখানি ঘাতক হয়ে দাঁড়াচ্ছে, ছোটদের ক্ষেত্রে এখনো নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ছোটদের সংক্রমণ আমরা পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আর বয়স্কদের ক্ষেত্রেই এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। বেশ, আরো একজন ফোনে অপেক্ষা করছেন, একটু শুনে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, আমি তপন বংশবণিক বলছি, ত্রিবেণী থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে 2 ডাক্তারবাবুর কাছে, যে আমাদের যে হটস্পট এবং ক্লাস্টার হিসেবে ভাগ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা, সেটা কতটা কার্যকরী? আর 20 তারিখের পরে যেমন কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, চাষবাসটা অবশ্যই ছাড় দেওয়া দরকার, কিন্তু তাছাড়া নির্মাণ শিল্প, ইট ভাটা থেকে শুরু করে বিভিন্ন পণ্য পরিবহনে যে ছাড়গুলো দেওয়া হয়েছে, এটা লকডাউন করে কতটা লাভজনক হবে? এভাবে লকডাউন থেকে পুরোপুরি লকডাউন না করে, যেহেতু কৃষি প্রধান দেশ, চাষটা ঠিক আছে, তাহলে ছোটখাটো ব্যবসাদাররা কি দোষ করলো? তা সব দোকানই খুলে দেওয়া। আপনি শুনতে থাকুন। মুদিখানা। হ্যাঁ ডক্টর বিশ্বাস।
দেখুন, কিছু কিছু জায়গায় স্পর্শকাতর জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ হয়তো সরকার বুঝেছেন যে কি এই সব জায়গায় তীক্ষ্ণ নজরদারি দরকার। এইখান থেকে যে প্রশ্নটি আগে কলার করেছিলেন যে অনেক সময় জায়মান অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এই সব মানুষের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এদেরকে একটু আলাদা করে রাখা দরকার, কারণ এদের এই সব জায়গার থেকে হয়তো আরেক জায়গায় ছড়িয়ে যেতে পারে। কারণ এক জনগোষ্ঠীর থেকে আরেক জনগোষ্ঠী যাতে না ছড়াতে পারে সেটাই তো আমাদের প্রচেষ্টা। এই প্রচেষ্টা যাতে সফল হয় সেই চেষ্টাটাই সরকারের থাকবে। এই স্পর্শকাতর জায়গাগুলোতে কঠোরভাবে নিয়মকানুন প্রণয়ন করা দরকার, আর মানুষকেও আশা করব আপনারাও পালন করবেন নির্দেশিকাগুলো। আর আরেকটা কথা, লকডাউন তো অনেক দিন চলতে পারে না, কারণ ভারতবর্ষ, এই দেশটা একটা ভারতবর্ষ, কেউ অট্টালিকায় থাকেন, কারুর মাথা গোজার জায়গা নেই। তাদের অর্থনীতির কথাটাও ভাবতে হবে। নিঃস্ব মানুষের নিঃসনটা যেন আমাদের না আসে, তাদের আর্তনাদ। কারণ আমরা দেখেছি দুটো ইতিহাস, 1876-এর মন্বন্তর, 1943-এর দুর্ভিক্ষ। এক শ্রেণীর মানুষ লাভবান হয়েছেন, আরেক শ্রেণীর মানুষ কিন্তু ক্ষুধার্ত ছিলেন, তারা মারা গিয়েছিলেন। এই পরিস্থিতি কোনো সরকার চাইবে না। সব সরকারই চাইবে মানুষের জন্য কিছু করার, যাতে মানুষ একটা সুফল পায়। এই জন্য একটা প্রচেষ্টা ধাপে ধাপে লকডাউনটা তোলার, আমি সেটাকে কিন্তু স্বাগত জানাবো। ডক্টর লাহিড়ী, এই যে লকডাউনের প্রসঙ্গেই বলি যে লকডাউন এবং আতঙ্ক, এর ফলে কিন্তু আমাদের প্রত্যেকের, যে যে জায়গাতেই থাকি, যে যে কাজই করি না কেন, প্রত্যেকের জীবনধারায় কিছু না কিছু পরিবর্তন এসেছে। অনেক কিছু অনলাইন শুরু হয়েছে, পড়াশোনা থেকে শুরু করে অনেক কিছুই অনলাইন শুরু হয়েছে, এবং চিকিৎসকরাও আজকাল অনলাইনে কনসালটেশন দিচ্ছেন। এটা কতটা সম্ভব? মানে অনলাইনে কি সত্যি রোগী দেখা সম্ভব? দেখুন, একটা জিনিস হচ্ছে, এই নতুন যে ভয়ঙ্কর বিপদটা আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু নতুন, আমাদের কোনো ইমিউনিটি নেই, লড়ার ক্ষমতা নেই। যেহেতু নতুন, আমরা এখনও এর কোনো ওষুধ আবিষ্কার করতে পারিনি এবং কোনো ভ্যাকসিন, প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। আমাদের হাতে যে কটা জিনিস আছে নিধিরাম সর্দারের মধ্যে, সেটা নিয়েই আমাদের নামতে হবে। সারা পৃথিবীর প্রবল শক্তিধর দেশ থেকে সব থেকে গরিব দেশ একই, সেটা হচ্ছে লকডাউন এবং তার সঙ্গে টেস্ট করা। এই দুটো করতে গিয়ে আমাদের, আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমাদের জীবনযাত্রার পরিবর্তন হয়ে গেছে, তার মধ্যে সমস্ত কিছু অনলাইন, ব্যাংক তো ছিলই, কিন্তু এখন পড়াশোনাটাও, স্কুল বন্ধ হয়ে গেছে, পরীক্ষাগুলো আটকে গেছে, তার সঙ্গে চিকিৎসকরা, তাদেরও আমাদের কিন্তু যা যেখানে আছি সেখানে বলা হচ্ছে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আমরা রোগীদের বলে দিচ্ছি হাত জোর করে হাসপাতালে আসবেন না। আপনার একটা সামান্য সমস্যার জন্য হাসপাতালে এসে আর 5 জনের সঙ্গে মিশে একটা বড় সমস্যা নিয়ে বাড়িতে ফিরবেন না। এবং চিকিৎসক যিনি আছেন, যিনি ফ্রন্ট লাইন সোলজার, তাকে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, ভারতবর্ষে এই মুহূর্তে বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন। ইতালিতে 100 জনের ওপর চিকিৎসক মারা গেছেন, পশ্চিমবঙ্গেও তাই। তাই জন্যে বলছি যে চিকিৎসককে বেঁচে থাকতে হবে এর বিরুদ্ধে লড়ার জন্য, এবং আপনারও চিকিৎসকের পরিষেবা দরকার। এই দুটোর মেলবন্ধন হচ্ছে অনলাইন কনসালটেশন। এপ্রিলের 22-23 তারিখের আগে পর্যন্ত আমাদের দেশে এটা লিগ্যাল ছিল না, এবং তারপরে আমাদের জাতীয় সরকার এটাকে লিগ্যাল ঘোষণা করেছেন কতগুলো ডিসক্লেইমার সহ। যেমন চিকিৎসকের কিছু ভুল হতে পারে, রোগীরও বোঝাতে ভুল হতে পারে। এই দুটো মেনে নিয়েই একজন রোগী চিকিৎসকের পরামর্শ চাইছেন, তখন তিনি এমন জায়গায় আছেন যেখান থেকে কোনোভাবেই পৌঁছতে পারছেন না চিকিৎসকের কাছে, কিন্তু চিকিৎসকের সঙ্গে হয়তো 2 মিনিট 5 মিনিট ওই ভিডিওর পর্দা, এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনের মাধ্যমে কথা বলে অন্তত মনটা ঠান্ডা হবে, এবং চিকিৎসক যদি বুঝতে পারেন তার কি অসুখ হয়েছে সেটা বলে দেওয়া। এটা একটা উইন উইন সিচুয়েশন, এছাড়া আর কোনো উপায় নেই। এবং আমাদের ভবিষ্যতের অনেক কিছুই আমাদের কিন্তু নির্ভর করবে এই অনলাইন ইন্টারাকশনের উপরে। এটা তার একটা প্রথম ধাপ। ফোনে কে আছেন একটু শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো বলুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডক্টর বিভাস রায় বলছি। বলুন। বলুন। আচ্ছা, বলছি যে ওই
হ্যাঁ, আমি ডক্টর বিভাস রায় বলছি। বলুন। আমি কিছু কথা বলতে চাই, শুধু এক্সট্রা কিছু আমার প্রশ্ন নেই। এই যে লকডাউন বিষয় নিয়ে যে আগে একজন প্রশ্ন করলেন এবং লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করলেন, লকডাউনটা কিন্তু শুধুমাত্র সরকার কখনো করতে পারবে না। প্রত্যেকে যদি আমরা নিজেরা না বেরোনোটা প্র্যাকটিস করি প্রয়োজন না হলে, তাহলে লকডাউনের সাফল্যটা হবে না। হ্যাঁ, একদম ঠিক বলছেন। আপনার প্রশ্নটা বলুন। এই যে 14 দিন বা 15 দিন বা 20 দিন, তার বেশি তো লকডাউন চালানো যাবে না। মানে এই সময়ের মধ্যে যাদেরই সংক্রমণ হয়েছে, হ্যাঁ, বিভাস বাবুকে শোনা উচিত। তার কারণ আমি বলছি উনি একজন এপিডেমিওলজিস্ট। এটাই আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমি সব ডক্টর বিভাস রয় একজন এপিডেমিওলজিস্ট এবং এই মুহূর্তে উনি রাজ্য সরকারের সঙ্গে জড়িত আছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলে গেলেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। নিশ্চয়ই। একটা ভাইরাস বাহিত রোগ, আমরা জানি যে আমরা সারা বছরই কোনো না কোনো ভাইরাস বাহিত রোগ দ্বারা আক্রান্ত হই এবং সেই সঙ্গে মশাবাহিত রোগের সময়টাও আসন্ন সামনে। তো করোনার আবহ মানে তো এই নয় যে বাকি রোগগুলো ঘুমিয়ে আছে বা তারা এখন পেছনের সিটে চলে গিয়েছে, সেগুলোও কিন্তু সমানভাবে সক্রিয় আছে বা সক্রিয় হতে চলেছে। সেক্ষেত্রে এই জ্বর কিন্তু এই ভাইরাস বাহিত বেশিরভাগ রোগেরই উপসর্গ। আলাদা করা যাবে কিভাবে? দেখুন, উপসর্গ হিসেবে কিন্তু চিহ্নিত করতে পারবেন না। যে ভাইরাসগুলো ফুসফুসে বা শ্বাসের যে নালীতে গিয়ে আক্রমণ করে, যেরকম অ্যাডিনোভাইরাস, যেরকম প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এই ভাইরাসগুলোকে আলাদা করে করোনার সাথে চিহ্নিত করতে পারবেন না। যদিও করোনার ক্ষেত্রে যেটা বলা হয় যে শ্বাসকষ্ট, হ্যাঁ, যে কোনো ভাইরাস যদি খুব আক্রমণাত্মক হয়, ফুসফুস যদি আক্রমণ করে, তাহলে শ্বাসকষ্ট হতে বাধ্য। আর তার সাথে কিছু ক্ষেত্রে বলছে ডায়রিয়া হতে পারে। তো সেই ডায়রিয়া যখন যদি হয়, আমাদের পুরো ব্যাপারটা কিন্তু এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সন্দেহ করতে হবে। প্রথম কথা, এখন দেখুন ইতিহাসটা জানা, তার বিদেশে গেছেন কিনা, যদিও এই ইতিহাসটা এখন পুরনো হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে তার কত তাড়াতাড়ি সে উপসর্গগুলো আর কতটা ক্ষতি তার হয়েছে সেইটা আমরা বিচার করে তাহলে কিন্তু আমরা পরীক্ষা করতে পাঠানো উচিত। তারপরে তো যারা রয়েছেন তারা নিশ্চয়ই যারা এই পরীক্ষাগুলো করছেন তারা বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিচ্ছেন যে ওটা করানো উচিত কিনা। ডক্টর লাহিড়ী, ফ্লু ভ্যাকসিন আমরা জানি অনেকেই রয়েছেন যে প্রত্যেক বছর ফ্লু ভ্যাকসিন নেন। সেক্ষেত্রে ফ্লু ভ্যাকসিন নেওয়া থাকলে এই করোনার সংক্রমণের ক্ষেত্রে কি কোনো সুরাহা হতে পারে? এরকম কোনো তথ্য, দেখুন ফ্লু ভ্যাকসিনেরও কতগুলো জিনিস আছে। প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আগের বছরের পরের ভার্সনটা রিলিজড হয় এবং সেই ভ্যাকসিনটাই ডাক্তারবাবুরা দিতে বলেন। তার কারণ এটা আমাদের যেরকম একটা কম্পিউটারের প্রত্যেক বছর ভাইরাস অ্যান্টিভাইরাল সফটওয়্যার নতুন ভার্সনটা আসে, তার মাঝখানে আরও কিছু ভাইরাস এসে গেছে সেগুলোকে ঠেকানোর জন্য। ফ্লুও তাই। করোনার ক্ষেত্রে কিন্তু এখনও কোনো ভ্যাকসিন আমাদের কাছে এসে পৌঁছয়নি এবং আগের ভ্যাকসিন এটাতে কাজ করবে। করোনা কথাটা নতুন নয়। আমরা যখন ছাত্র ছিলাম 30 বছর আগে, করোনা ভাইরাস তখনও ছিল। করোনা এই না যে গত 4 মাসে এসছে। বিশেষ এই যে নতুন ধরনটা, সেটা নতুন। তাই জন্যে আগের অ্যান্টিভাইরাসগুলো এটাতে কাজ করবে, আগের ভ্যাকসিন এটাতে কাজ করবে তা আদৌ না, এরকম কোনো চিন্তা থাকা একেবারেই উচিত নয়। কিন্তু ফোনে কে কথা বলছেন একটু শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, আমি হাওড়া রামরাজাতলা থেকে বলছি। হ্যাঁ নমস্কার। আমার বাচ্চার বয়স 13+। তো ও ছোটবেলায় ব্রঙ্কাইটিসের মতো হয়েছিল, অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস। তারপর থেকে আমি ওকে মানে হোমিওপ্যাথি খাওয়াতে থাকি। হোমিওপ্যাথি খেতে খেতে ওর এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওর সর্দি কাশির একটু ধাত আছে। তা বুকে বসেও যায়, আবার একটু কাশি টানের মতো হয়। তা এখন এই যে করোনার জন্য ওর কি কোনো রিস্ক আছে? বুঝতে পেরেছি, শুনতে থাকুন ডক্টর বিশ্বাস। কি আপনার যা শুনে মনে হচ্ছে একটা রাইনাইটিস আছে, হয়তো অ্যালার্জি রয়েছে। আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন। আরেকটা কথা হচ্ছে, যেরকম শারীরিক দূরত্ব 1 মিটারের মতন, বাইরে বা ভেতরে যদি উপসর্গ থাকে কারুর, আপনি মাস্ক পরিহিত হয়ে রাখবেন, তাহলে কিন্তু বেঁচে যাবে। আর কিন্তু এই দুটোই উপায়, কারণ এখন প্রতিকার নেই, প্রতিষেধক নেই। আপনার বাচ্চাকে এইটুকু দায়িত্ব এবং
যাতে এমন মানুষের সাথে না সংস্পর্শে আসে যে যার সর্দি কাশি আছে, তাহলেই সুস্থ থাকবেন। ডক্টর বিশ্বাস, একটা খুব ছোট্ট প্রশ্ন, জানি না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, কিন্তু প্রায়ই দর্শকরা ফোন করেন এবং অনেকেই মনে করেন যে এই সময় গরম জল খাওয়া বা নুন জল গরম জলে গার্গল করলে গলায় যদি করোনা ভাইরাসটি বাসা বেঁধে থাকে তাহলে সেটি সেই গরম জলের সাথে বেরিয়ে যাবে বা পেটে চলে গিয়ে সে মারা যাবে। এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, এটাও একটা সোশ্যাল মিডিয়া থেকে এরকম একটা বিস্ফোরক তথ্য তৈরি হয়েছিল, কিন্তু এটা অতি সরলীকরণ। এত সহজ কিন্তু করোনা ভাইরাস নয়, সেটা ফুসফুসের মধ্যে গিয়ে একটা প্রদাহ তৈরি করে। এই প্রদাহ যদি একটা ভারসাম্য থাকে তাহলে শরীর ঠিক থাকে। এই প্রদাহটা হয় কেন? প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে এটা। ভাইরাস আর প্রতিরোধ করার ক্ষমতা যখন দুটো তো একসাথে হয় তখন এই প্রদাহটা তৈরি হয়। সেইটা যদি ভয়ঙ্কর হয় তখন শরীরকে কিন্তু আরো খারাপের দিকে নিয়ে যায়। আর যদি একটা সামঞ্জস্য রাখে তাহলে ভাইরাসটা, যেটা জীবাণুটা আছে, সেটা নিঃশেষ হয়। এটাই তো আমাদের শরীরের নিয়ম। তো এই যে আমরা গার্গল কথাটা এসছিল কেন, আমরা একটা যে স্থানীয় যে প্রতিরোধ করার ক্ষমতাটাকে বৃদ্ধি করব, কিন্তু তাতে দেখা গেছিল গার্গল কিছু সময় কিন্তু আরো আমাদের গলার ওপর একটা চাপ দেয়, সেইটা কিন্তু হিতে বিপরীত হয়। সেই জন্যই গার্গলটা এখন আমরা সবসময় বলি না। সেই কারণে গার্গল বা গরম জল খেয়ে গেল, পাকস্থলিতে চলে গেল, ভাইরাস নিঃশেষ হয়ে গেল, এটা অতি সরলীকরণ হয়েছিল, এত সরল নয় ব্যাপারটা। ডক্টর লাহিড়ী, উপসর্গহীন যে সংক্রমণ অর্থাৎ অ্যাসিম্পটোম্যাটিক, যেটা নিয়ে আমাদের এত কথা হচ্ছে, সেটা ঠেকানোর কি কোনো উপায় আছে? আমি এই প্রশ্নের উত্তরে আসবো, তার আগে ফোন শুনে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি রাজস্থান থেকে বলছি। বলুন। আমি जानते চাইছি যে सर्दी काशी समझ में आता है, लेकिन टेम्परेचर कितना होना चाहिए, तब कैसे समझ में आया? टेम्परेचर कितना होने से हमको पता पड़ेगा যে कोरोना हो सकता है? এখন উনি তো অর্ধেক হিন্দি অর্ধেক বাংলায় বলছে, এই বাংলাতেই বলছি। সেটাই ঘটনাটা হচ্ছে। দেখুন, আলাদা করে উপসর্গ দেখে বোঝাটা কিন্তু মুশকিল। টেম্পারেচার, জ্বরের, ফিভারের একটা পরিষ্কার সংজ্ঞা আছে, কিন্তু সকালবেলা আর বিকেলবেলার একটা তাপমাত্রার 1 ডিগ্রি ফ্যারেনহাইটের তাপমাত্রা হতে হবে। যদি হঠাৎ কারুর 99 থাকে, আমি সেটাকে জ্বর হিসেবে চিহ্নিত করব না। তো ওনার ক্ষেত্রে আমি পরিষ্কার বলবো, করোনাতে জ্বর আসতে পারে, সর্দি কাশিও হতে পারে, আবার এমনও হতে পারে অনেক সময় উপসর্গ থাকে না কিন্তু আমরা বহন করছি। সেই ক্ষেত্রে 100-101-এর ওপর চলে গেলে তখন হয়তো আমরা একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আশা করি উনি বুঝতে পেরেছেন। আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে একেবারে যার কোনো সিমটম নেই তার কাছ থেকে বেঁচে থাকার কি উপায়। আমাদের কাছে যেহেতু কোনোই অস্ত্র নেই এটার বিরুদ্ধে লড়াই করার, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। লকডাউনের মধ্যে প্রথম কথা, লকডাউন কেন করা হচ্ছে? যাতে সেই মানুষটি শপিং মলে বা সিনেমা হলে বা অন্যান্য জায়গায় গিয়ে অন্য 5টা মানুষের সঙ্গে না মিশতে পারে। ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পরের ভার্সন আমরা বলছি সোশ্যালি আপনারা কাছাকাছি থাকুন। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তার সঙ্গে ফোনে কথা বলুন, যদি আপনার কাছে না থাকেন ভিডিও কল করে কথা বলুন, যেন তিনি একাকী বোধ না করেন। আর তার সাথে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আপনি নিজে এটা ক্যারি করছেন আর 5 জনকে উপহার দেবেন না। এটা ছাড়া এখন এর বিরুদ্ধে লড়ার সত্যি আমাদের হাতে কোনো অস্ত্র নেই, এই জিনিসটা কিন্তু বারবার করে আমরা বলতে চাই। হাইড্রক্সিক্লোরোকুইন অর্থাৎ HCQX, এই ওষুধটা নিয়ে একটা দ্বিমত আছে বা বলা যায় এখন বহুমত আছে। অনেকেই মনে করছেন যে এই ওষুধটা যদি আমরা আগে থেকে খেয়ে নিই তাহলে হয়তো একটা প্রতিরোধ গড়ে উঠবে আমাদের শরীরের মধ্যে এই কোভিড-19-এর বিরুদ্ধে। ডক্টর বিশ্বাস, দেখুন, একটা গবেষণামূলক পরীক্ষামূলক ওষুধ, সেইটাকে কিন্তু আমরা অন্তিম সিদ্ধান্ত নিয়ে ফেলিনি। খুব স্পষ্ট করে বলতে চাই, হাইড্রক্সিক্লোরোকুইনের এই যে প্রশ্নটার এর উৎপত্তি হয়েছিল যখন প্রথম সার্স হয়েছিল 2002 থেকে 2003-এ। তারা অনেকটা সময় নিয়ে দেখেছিলেন এই হাইড্রক্সিক্লোরোকুইন
কোষের মধ্যে গিয়ে, কারণ একটা জীবাণু এই ভাইরাস কিন্তু কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারবে না, সেইখানে গিয়ে যে পিএইচটা বলে সেটা অ্যাসিডের করে দিচ্ছে, তাতে বংশবৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, আর হচ্ছে কোষ থেকে ফেটে বেরোতে পারছে না। এইটাই হাইড্রক্সিক্লোরোকুইনের অ্যাকশনটা বলা হয়েছিল। এইবার যত দিন গেল হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু ব্যবহার করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এসএলই বলে একটা রোগে। সেই ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের কিন্তু কোনো জুড়ি নেই। হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু খুব সেফ ড্রাগ, মানে কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হঠাৎ খেয়ে নিলে কিন্তু নানান রকমের একটা অ্যালার্জি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হার্টের যে চলাচল, তো হার্টটাও তো একটা তড়িৎ প্রবাহের মতো চলে, পাম্পে যেরমভাবে চলে, সেই চলাচলে কিন্তু অনেক সময় অসুবিধা হয় এবং সেখানে মৃত্যুও হতে পারে। তৃতীয় হচ্ছে প্রত্যেক বছর আমরা যে এই ওষুধটা যদি কেউ নেয় তাদেরকে বলি চোখটা ভালো করে দেখাতে, কারণ রেটিনার ওপর একটা চাপ পড়ে। এই সব কারণে হাইড্রক্সিক্লোরোকুইনকে হয়তো কোনো জায়গায় এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিতর্কিত মন্তব্য হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটাকে ধার্য করা হয়নি যে এই ওষুধটাই কাজ করবে বা আটকাবে এই ভাইরাস থেকে। চেষ্টা চালাচ্ছে, বহু দেশ এটা নিচ্ছে। যত সংখ্যায় এর ওপর গবেষণা হবে তখন কিন্তু মান্যতা দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি শিলমোহর দেয় তাহলে সারা পৃথিবীতে গৃহীত হবে যে এই ওষুধটা কার্যসিদ্ধি করেছে। আমি একটু ফোন শুনে নি, তারপর আপনার কাছে আসছি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি লেকটাউন থেকে তপন দাস বলছি। বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। লেকটাউন থেকে তপন দাস বলছি। বলুন। হ্যাঁ, আমার ডাক্তারবাবুদের কাছ থেকে এটা জেনে একটু খুশি লাগছে, ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছে 100 জনের মধ্যে 90 জন সংক্রমিত, 100 জন সংক্রমিত হলে তার মধ্যে 90 জন সেফ আর কি। আপনার প্রশ্নটা কোনো কারণ নেই আর কি। আর আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে, এই উন্নতশীল দেশ ইটালিতে এত উন্নত মানে চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের এত মানুষ মারা যাচ্ছে কিভাবে? বেশ, বুঝতে পেরেছি ডক্টর লাহিড়ী, উনি যেটা বলছেন, আপনি যেটা বললেন প্রথম অংশটা একটু বুঝতে হয়তো ভুল হয়েছে, অথবা আমারই হয়তো বোঝাতে ভুল হয়েছে। 100 জন যারা সংক্রামিত হচ্ছেন কেউ সেফ নন। 90 জনের তার মধ্যে হয়তো কোনো সিমটম দেখা দিচ্ছে না, সেই 90 জন কিন্তু অন্য 5 জনের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে ক্ষতিকর। তাই জন্য সেফ কথাটা তাকে বলবেন না। 10 জন 100 জনের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের 1/3 লোকের ভেন্টিলেটর দরকার হচ্ছে। ধরুন ভারত 134 কোটি দেশ, তার মধ্যে যদি 13 কোটি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়, তার মধ্যে যদি 40 লক্ষ মানুষকে ভেন্টিলেটরে দিতে হয়, জিনিসটা মোটেই সুখপ্রদ নয়। আমরা চিকিৎসক হিসেবেই সেই আতঙ্কের ছবি আপনাদের সামনে দাঁড় করাতে চাইছি না। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে কেন উন্নত দেশগুলোতে এটা হচ্ছে, কেন এই গরিব দেশগুলোতে হচ্ছে না, আমরা জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে কিছু কিছু জিনিস যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন এবং সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া। আমরা অনেকটা সময় পেয়েছিলাম 15ই মার্চের পর থেকে ধাপে ধাপে যেভাবে লকডাউন করা হয়েছে, তাতে হয়তো আমাদের গ্রাফটা এখনো ততটা ঊর্ধ্বমুখী নয়, কিন্তু পরের 2 সপ্তাহ ভারতবর্ষের ক্ষেত্রেও কি অপেক্ষা করে আছে আমরা জানি না, এখনো জানি না। আশা করছি আমরা ওই উন্নত দেশগুলোর মতো সর্বনাশের সামনে গিয়ে পড়ব না, কিন্তু কেন ওই দেশগুলোতে বেশি এটা মারণ ক্ষমতা, কেন আমাদের দেশে নয়, বা কেন আফ্রিকাতে এখনো নয় জানি না। এগুলো গবেষণার জায়গায় এখনো আমরা আসিনি সেভাবে। একটা আমি ছোট্ট বলি, সেটা হচ্ছে এই হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট, এই কথাটা তো এখন সবাই প্রায় সেই সাকসিনোকার্বক্সামাইড সিনথেটেস বা ফ্লক্সিনসিন হিলিপিলিফিকেশনের প্রথমে মুখস্থ করে ফেলেছেন। এরপর কুইজেরও প্রশ্ন আসবে। এইটা এসএলই, ডিএলই, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে অত্যন্ত কার্যকারী ওষুধ এবং একজন ত্বক চিকিৎসক হিসেবে আমাদের দিতে হয়, কিন্তু এর মধ্যেই আমি কিন্তু অকারণে হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট দোকান থেকে কিনে খাওয়ার পরে সর্বাঙ্গে র্যাশ নিয়ে পেশেন্ট পেয়েছি।
তাই জন্য একজন চিকিৎসক হিসেবে হাত জোর করে অনুরোধ করছি, কখনো স্বচিকিৎসা করবেন না, সেটা করোনা হোক বা কোনো কিছুর ক্ষেত্রেই। আপনাকে নিজে কেউ খেতে বলেনি, চিকিৎসকরা যারা ফ্রন্ট লাইনে আছেন তাদের ক্ষেত্রে একটা সুচিন্তিত একটা প্রয়োগ করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেটাও আমরা জানি না ঠিক কিনা। যেটা ডক্টর অরিন্দম বিশ্বাস বললেন যে সার্সে 2003-04 এটার প্রয়োগ করা হয়েছিল, তার ফল ভালো। এটাও একটা করোনা ভাইরাস, এটাতে সেটা হবে আশা করে কিছু কিছু জায়গায় গবেষণা হচ্ছে, কিন্তু কেউ এখনো কিন্তু বলেনি যে ওটা এই ডোজে খেতে হবে। তাই জন্য অনুরোধ করছি, স্বচিকিৎসা করবেন না। দোকানে HCQS পাওয়া যাচ্ছে না, আমাদের যে রুগীদের দরকার তারা পাচ্ছেন না। ফোন আছে, একটু শুনে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা, বলুন। ডিডি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সুস্বাস্থ্যে আপনাকে এবং তোমাকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি তিলক পাল, কুচবিহার বারাসতলা আমতা হাওড়া থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন, গর্ভবতী মায়েদের যদি করোনা হয়, তার গর্ভের সন্তানের করোনা হওয়ার কি সম্ভাবনা আছে, বা আতঙ্ক, এই ব্যাপারে কতটুকু আতঙ্ক আছে আর কি? বুঝতে পেরেছি। ডক্টর বিশ্বাস, দেখুন, এখনো পর্যন্ত সেইরকম ভাবে গবেষণার ফল আসেনি, হবেই এরকম কিন্তু কোনো রকম কিন্তু রিপোর্ট এখনো পর্যন্ত নেই। এরকম দেখা গেছে গর্ভবতী মহিলার হয়েছে, সেই বাচ্চা ভালো আছে, সেটাও প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। এবং বাচ্চার হবেই এরকম কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, না হওয়ার সম্ভাবনাই বেশি। ডক্টর বিশ্বাস, একদম খুব সাদাসিধে এবং মানে সরাসরি প্রশ্ন, যে কাদের টেস্ট করা উচিত? দেখুন, আমাদের সব কিছু ICMR কিছু কিছু জিনিস বলে দিয়েছে যে একজন, তখন তো বিদেশের ব্যাপারটা ছিল, এখন তো অনেকদিন আমরা পেরিয়েছি, এয়ারপোর্টও বন্ধ, এখন অনেকের মধ্যে হচ্ছে। দেখুন, এখন যেখানে যেখানে আমাদের কিছুটা সন্দেহ যে এর হতে পারে, দেখুন প্রচুর পরযায়ী শ্রমিক যারা রয়েছে তারা এসছে, তারা একত্রিত যারা ছিল, তাদের যদি কোনো রকম উপসর্গ থাকে নিশ্চয়ই পরীক্ষা করা উচিত। তবে একটা কথা বলে রাখি, আমাদের মূল এখন কাজটা কি? শৃঙ্খলটা ভাঙবো, শৃঙ্খলতা নয়। কিন্তু তার সাথে যদি আমাদের সন্দেহ হয়, পরীক্ষার আরও পরিসরটা কিন্তু বাড়াতে হবে। রক্ত পরীক্ষা এসে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে, যেটা খুব ভালো খবর একটা। এই রক্ত পরীক্ষা যত আমরা করব, আমাদের একটা সুবিধা হবে যে আমরা শরীরে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের সমাজে আছে কিনা সেটা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, যদি বেশি অ্যান্টিবডি পাওয়া যায়, তাহলে একটা জিনিস বুঝতে হবে, এই জীবাণুকে মোকাবিলা করার শক্তি আমাদের শরীরের মধ্যে কিন্তু তৈরি আছে। এইটা একটা সুবিধা, কারণ লালারস থেকে যে নমুনা করা, সেইটা কিন্তু সব ল্যাবের পক্ষে সম্ভব না। 7টা ল্যাব এখন পেয়েছে, কারণ এটার জন্য আলাদা পরিকাঠামো লাগে, যে কোনো ল্যাবের পক্ষে সম্ভব হয় না। তো এখন যত পরীক্ষাটা আমরা যদি একটু বিস্তার করতে পারি, বিস্তারিত যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমরা একটা আন্দাজ পাবো। নয়তো যেটা আমি বললাম, হিমবাহের অগ্রভাগটা সম্বন্ধে আমরা জানতে পারবো। আমি এই মুহূর্তে কিন্তু একটু সন্দেহজনক ব্যক্তিকে পরীক্ষা করা উচিত। ঠিকই। ফোন শুনে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন, আমরা শুনছি। কথা বলতে পারছি না তো। আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, নমস্কার, আমি বালি থেকে শুভশ্রী সেনগুপ্ত কথা বলছি। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আমরা শুনছি। হ্যালো, আমি বালি থেকে শুভশ্রী সেনগুপ্ত কথা বলছি। আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, বলছি যে আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে, যে ডাক্তারবাবু, যে বিকাল হলেই কি সমস্ত দরজা জানলা টাইট করে বন্ধ করে দিতে হবে? এটা কি আচ্ছা, এটা বায়ুবাহিত রোগ কিনা, এবং বিকেল হলেই সব দরজা জানলা টাইট করে বন্ধ করে দিতে হবে কিনা? বিকেল হলেই বন্ধ করে দিতে হবে আর সকাল হলেই খোলা রাখতে হবে, এরকম কোনো কথা আমাদের টেক্সট বইয়ে বা কোনো জার্নালে এখনো আসেনি। আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে, লকডাউন মানে আপনারই বাড়ির দরজা জানলা বন্ধ করার কথা নয়, সেটা হচ্ছে আপনি বাড়ির ভেতরে থাকুন। AIMS এর ডিরেক্টর একটা খুব সুন্দর কথা বলেছেন, এই ভাইরাসটির অত্যন্ত অহংকারী ভাইরাস, তার ইগো অত্যন্ত বেশি। আপনি বাইরে গিয়ে যদি তাকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে না আসেন, সে আপনার বাড়িতে আসবে না। সেই জন্য আপনাকে ভেতরে থাকতে বলা হচ্ছে। আর বিকেল বেলাতেই যে বাড়ির দরজা জানলা আটকাতে হবে সেরকম কোনো কথা নেই।
আর লকডাউনের সময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা সরকার এবং অ্যাডমিনিস্ট্রেটররা, ডাক্তারবাবুরা ঠিক করছেন, নানা রকমের টেস্টের ব্যবস্থা এসছে, সেটার বিস্তার ঘটানো। যত বেশি টেস্ট করা যাবে আমরা তত বেশি এই ভয়ঙ্কর মারি থেকে দূরে সরে আসবো, আমরা বুঝতে পারবো কোথায় দাঁড়িয়ে আছি, সেটাই। এই আতঙ্কের আবহে ডক্টর লাহিড়ী, আপনারা তো বিভিন্ন ধরনের রোগীর সমস্যা নিয়ে ডিল করছেন। অনেকেই শুনছি যে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন এই লকডাউনের কারণে, বিশেষ করে ছোট বাচ্চারা যারা বাড়িতে আটকে পড়েছে, কিংবা বয়স্ক মানুষরা যারা এমনিতেই হয়তো একা থাকেন বাড়িতে, এবং মনোবিদেরও দ্বারস্থ হতে হচ্ছে। আপনারা কি আপনাদের কি মত, এই যে এই দিকের যে একটা প্রভাবও পড়ছে লকডাউনের কারণে, এই সম্পর্কে যদি কিছু বলেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার মনোবিদ বন্ধুদের সঙ্গে কথা বলেছি, বা প্রত্যেক চিকিৎসককেই তো অল্প বিস্তর মনোবিদ্যার চর্চা করতে হয়, তার কারণ আমাদের কাছে যে মানুষটি আসেন তিনি অসুখ নিয়ে আসেন। অসুখ কথাটার মধ্যে একটা হাইফেন, তারপরে সুখ, তার সুখ হারিয়ে গেছে জীবন থেকে। আর এখন এই করোনার পরে তার মনে হচ্ছে কালকেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার এতদিন ধরে গুছিয়ে ধরা সংসার শেষ হয়ে যাবে, আমার স্বামী, পুত্র, পরিবার সমস্ত কিছু ছাড়খাড় হয়ে গেল। তাদের সঙ্গে আমাদের কথা বলতে হয়। এছাড়া ধরুন কারো ক্যান্সার হয়েছে, তাকে হাসপাতালে আসতে হচ্ছে কেমোথেরাপির জন্য। একে ক্যান্সারের সঙ্গে লড়াই করার একটা অসম্ভব ক্ষয়, তার সঙ্গে এই জুড়ে বসা একটা আতঙ্ক। তাদের সকলের সঙ্গে আমাদের আলোচনা করতে হচ্ছে। যারা বাড়িতে বন্দী হচ্ছেন, ছোট বাচ্চা, এই প্রথম এটার একটা আবার উল্টো দিকও আছে, সেটা হচ্ছে বহুদিন আমি আমার সন্তানের সঙ্গে তো সেভাবে কথা বলিনি, আমি বহুদিন আমার মার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গেও কথা বলিনি, সেই জিনিসগুলো ফিরে আসছে। গল্পের বই পড়ার অভ্যেসটা আবার ফিরে আসছে, বহু বছর পরে গান শোনার অভ্যেস ফিরে আসছে, সবাই ফিরে যাচ্ছেন পুরনো দিনের আবার ছবি দেখার অভ্যেসে। এই জিনিসগুলোর মধ্যে দিয়েই মানব সভ্যতা বেঁচে থাকে। তাই জন্যে করোনা থাকবেই। করোনা, আরেকটা কথা বলছি, হয়তো তার পরিবর্তিতভাবে পরের বছরও ফিরবে, এবং সেটাই চিকিৎসকরা ভাবছেন। ভ্যাকসিন আসবে, তার চিকিৎসা বেরিয়ে যাবে, পরের বছরও আসবে, তারপরের বছরও আসবে, মেডিকেল জার্নালে চলে যাবে, টেক্সট বুকে আসবে, পরীক্ষার প্রশ্ন আসবে, কিন্তু মানব সভ্যতা থাকবে। এই পজিটিভ কথাটা আমরা বলতে চাই। এবং তাই জন্য আপনারা চিনুন না, আমাদের পরিবারের সকলেরকে নিজেদের মধ্যে কথা বলুন, নিজেদের চিনুন, সেটাও তো একটা বড় কথা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মানুষের অবসাদ ভাঙার, এবং এই অবসাদ ভাঙাটাই এখানে মূল লড়াই করোনার বিরুদ্ধে। আতঙ্কিত হবেন না। ফোনে দর্শক বন্ধু অপেক্ষা করছেন, শুনে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই 1-2 সপ্তাহ ভালো খাবার দাবার খেয়ে আমাদের কি ইমিউনিটি পাওয়ার বাড়ানো কি সম্ভব? আমরা ধরুন সারা বছর খাইনি, এখন বাজার ঘাটে দেখা যাচ্ছে যে লোকটা আগে একবার বাজারে সপ্তাহে একদিন যেত, সে লোকটা এখন 2বার করে যাচ্ছে। কেন? সে বলছে না, ডাক্তারবাবুরা বলছেন ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। সেটা কি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খেয়ে কি বাড়ানো সম্ভব? যে লোকটা সারা বছর ধরুন ভালো মন্দ খেলো না। আপনি শুনতে থাকুন ডক্টর বিশ্বাস। দেখুন, একটা কথা, আমরা অ্যান্টিবায়োটিক 1950 সালে এসেছিল, তার আগে কিন্তু আমরা ভালো খাদ্য খেয়েই কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়িয়েছিলাম, আমরা বেঁচে ছিলাম লড়ে। একটা কথা, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট আমরা যদি ভারসাম্য রেখে খেতে পারি, আমরা যদি খনিজ পদার্থ, আমরা শাকসবজি ভালো করে খাই, ফল খাই, তাহলে কিন্তু আমরা যথেষ্ট শক্তিশালী থাকব। আর প্রোটিন জাতীয় খাবার খেলে কিন্তু হ্যাঁ, এই যে প্রতিরোধ করার ক্ষমতা, অ্যান্টিবডি, এটা প্রোটিন দিয়ে তৈরি হয়। আর আরেকটা কথা হচ্ছে যে এর মানে না আমি প্রোটিনই খালি খেয়ে যাব বা বেশি খেয়ে ফেলবো। আমরা ভারসাম্য রেখে সব কিছু খাই, দেখবেন আমরা ভালো থাকবো, তাতেই আপনার প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু গড়বে, ভালো থাকবেন, স্বাস্থ্যের উন্নতি হবে। কারা বেশি সাবধান হবেন এটা যদি একটু জেনে নেওয়া যায়। দেখুন, সাবধান সত্যি কথা হচ্ছে কিছু ক্ষেত্রে, কৌশিকদা একবার বলল যে বয়স্ক মানুষ 65 বছরের উপর, বা এখানে হয়তো 60 ঊর্ধ্বর কথা বলা হয়েছে, যারা কর্কট রোগের চিকিৎসাধীন, যারা স্টেরয়েড থেরাপিতে বহুদিন আছেন, যারা মধুমেহ রোগ আছে, যারা ফুসফুস জনিত কারণে ভুগছেন বহুদিন, যারা হৃদরোগে আক্রান্ত বা যাদের বাইপাস হয়েছে, এই সব মানুষ, বা যাদের ডায়ালিসিস চলছে, এদের প্রতিরোধ করার ক্ষমতা, কারণ প্রতিরোধ তো দুটো ক্ষমতা থাকে, একটা সহজাত থাকে, একটা অর্জিত থাকে। এই সহজাত ক্ষমতাটা কিন্তু খর্ব হয়ে যায়, কমে যায়, ক্ষীণ হয়। তখনই কিন্তু এই যে কোনো জীবাণু, শুধু যে করোনা না, যে কোনো জীবাণু শরীরে প্রবেশ করার পর একটা আক্রমণাত্মক হয়ে যায়।
তখন নানান রকম অঙ্গগুলোকে ধ্বংস করে। সেই কারণে এই সব মানুষের ক্ষেত্রে একটা আলাদাভাবে অতিরিক্ত সাবধানতার অবলম্বন করা দরকার। আমি আমার আরেকটা পর্যায়ে বলছি, কাদের বেশি সাবধান থাকা উচিত, তারা হচ্ছেন যারা ফ্রন্ট লাইন সোলজার। ডক্টর লাহিড়ী, আমি একটু থামাবো, ফোন শুনে নিয়ে আবার আসছি আপনার কাছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট একজন, 7 বছর ধরে অসুস্থ। তো আমার ক্ষেত্রে কি অন্যদের থেকে কোনো মানে এক্সট্রা কোনো কেয়ার নিতে হবে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, মানে কোনো রিস্ক আছে? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। যেরকম সাবধানতা আমরা নিচ্ছি, মাস্ক পরিহিত হয়ে থাকছি যখন বাইরে বেরোচ্ছি বা জনসমক্ষে বেরোচ্ছি, আর 1 মিটার শারীরিক দূরত্ব, সামাজিক আমি বলি না, আমি শারীরিক দূরত্ব বলবো, এই দুটো যদি আমরা রাখতে পারি, আর অগ্নাশয় রোগ আলাদা করে যেন তেল মশলা বেশি খান, যেন উনি না খান। বেশ, আপনি যেটা বলছিলেন ডক্টর, সেটা হচ্ছে যে মানুষগুলোর কথা অরিন্দম বললেন, সেটা হচ্ছে যাদের বয়স্ক মানুষ, যাদের ফুসফুসের অসুখ আছে, রেনাল ফেলিওর আছে। এছাড়াও কাদের সাবধান থাকতে হবে জানেন? যারা লড়ছেন যুদ্ধক্ষেত্রে, চিকিৎসকরা। আমি আগেও বলেছি, চিকিৎসকরা মারা যাচ্ছেন আমেরিকাতে, ইংল্যান্ডে, আমাদের দেশেও শুরু হয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর সময়। সেই জন্য চিকিৎসকরা, যারা চিকিৎসা কর্মী যারা আছেন, যারা নার্স সিস্টাররা যারা আছেন, এবং ল্যাব টেকনিশিয়ান যারা আছেন, যারা সাফাই কর্মী হাসপাতালের, এই প্রত্যেককে প্রোটেক্টেড থাকতে হবে। পিপিই কথাটার মানে আমরা আজকে জানি, সেইটা কিন্তু তাদের অত্যন্ত জরুরি এবং সারা পৃথিবীতে এটা একটা মান্যতা পেয়েছে। এছাড়াও যারা রাস্তায় নেমে কাজ করছেন, পুলিশ কর্মী, সাবধান তাদের থাকতে হবে। কলকাতা একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, সারা ভারতেই হচ্ছেন। এদের কিন্তু বিশেষভাবে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ডক্টর লাহিড়ী, আমাদের সময়টা শেষের দিকে, আমি একটু শেষে জেনে নেব যে কোভিড পরবর্তী জীবনযাত্রা কি আগের মতো আর স্বাভাবিক হবে? এই প্রসঙ্গে কি আমি একটা ছোট্ট কবিতা পড়তে পারি? ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্য বা আর্য তীর্থের একটা ছোট্ট কবিতা এখানেই আমরা শেষ করতে চলেছি। আগামীতে খুব শিগগিরই একদিন সভ্যতার কপালে থার্মোমিটার বসিয়ে ডাক্তার ঘোষণা করবেন, জ্বর নেই, ফুসফুস স্বাভাবিক। নারীর গতি দেখে মনে হচ্ছে এই যাত্রা রক্ষা পেলে। সভ্যতা তড়িঘড়ি জিজ্ঞেস করলো, তবে কি খেলতে যেতে পারি? ছিটকিনি খুলে ছুটতে গিয়ে গায়ে রোদ মেখে নিতে পারি? আকাশের দিকে ঘাসে চুপচাপ শুয়ে নিতে পারি সময়ের ঘ্রাণ? সত্যি কি সেরে গেছি আমি? ডাক্তার হাসলেন, তারপর ইঙ্গিতে দেখালেন ঘরের কোনায় থাকা খেলার সরঞ্জামগুলি। কিঞ্চিত ধুলো পড়ে আছে বটে, তবে চেনা যায়। মিনিটে 1000 গুলি করা বন্দুক, কার্পেট বম্বিংয়ে তৈরি বিমান, ড্রোন, পৃথিবীঘাতী পরমাণু বোমা। আজ বাদে কাল, বড়জোর পরশু, রোদ্দুর, মেঘ, ঘাস ভুলে যাবে ফের, যেমন ভুলেছে মাঠ। শুধু অসুখেই মনে পড়ে বহুকাল আগে পাওয়া বিবর্ণ সুখ। সভ্যতা ধর্মর করে উঠে বলে, কখনো না ডাক্তারবাবু, দেখবেন ওইসব পাগলামি ছেড়ে বৃষ্টিতে ভিজে গান গাইব, বসন্ত এলে সন্তানকে পলাশ আর কৃষ্ণচূড়া চেনাবো। আপনি অশোক ফুল চেনেন ডাক্তারবাবু? চিনতাম, একসময় কৈশোরে মাঠে বল পেটাকুটি করে ফেলার সময় চিনতাম। ডাক্তার চলে গেলে সভ্যতা উঠে গিয়ে জানালা খুলে দেয়, সভ্যতা পড়ে নেয় রুদ্রাক্ষ, তসবিহ, ক্রস। আমাদের শেষ করতে হচ্ছে, আজকে সময়টা একদম শেষ। কোভিড পরবর্তী জীবন আশা করছি আবার স্বাভাবিক হবে, একমাত্র সেই আশাতেই আমাদের সাবধান থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। ভালো থাকবেন সকলে, নমস্কার।